বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, শেষ পর্যন্ত দেখবেন। বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি কথা বলছি। প্রিপজিশন, যে সব শব্দ কোনো নাউন প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্স এর অন্য শব্দের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশন বলা হয়। এখানে একটা লিস্ট দেওয়া হচ্ছে, এগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। তবে আমাদের ফাংশন দেখতে হবে এগুলোর পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ আছে কিনা, এবং এগুলো ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক নির্দেশ করছে কিনা। আমরা নর্মালি দেখবো এগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় সাধারণত। অন, ইন, at, above, by, of, about, between, among, after, before, below, behind, since, with, without, into, down, over, to, beyond, against, এগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। এখন প্রিপজিশন হিসেবে যখন ব্যবহৃত হবে এগুলোর পরে অবশ্যই প্রিপজিশনের অবজেক্ট থাকবে, অবজেক্ট হিসেবে বসবে নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউন। হি কেম আফটার মাই ডিপার্চার, এই আফটার হলো প্রিপজিশন, কারণ মাই ডিপার্চার হচ্ছে নাউন ফ্রেজ রয়েছে বা প্রিপজিশনের অবজেক্ট রয়েছে। বিফোর হলো প্রিপজিশন, কারণ হচ্ছে প্রিপজিশনের পর প্রোনাউন রয়েছে বা প্রিপজিশনের অবজেক্ট বসেছে। কাজে এখানে আফটার এবং বিফোর খুবই কমন দুইটা কনজাংশন। আমরা জানি কনজাংশন যখন এগুলোর পরে কোনো ক্লজ থাকবে, কিন্তু এখানে ক্লজ নাই। এখানে প্রোনাউন আছে, এখানে হচ্ছে নাউন ফ্রেজ আছে। এটা হচ্ছে এক্ষেত্রে আফটার এবং বিফোর প্রিপজিশন। দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড, এখানে ওভারটা হচ্ছে প্রিপজিশন, কারণ এখানে ওভার হেড এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ বসেছে। দ্য মোরাল ল ইজ অ্যাবাভ সিভিল ল, এখানে অ্যাবাভটা হচ্ছে প্রিপজিশন, কারণ সিভিল ল এটা কোনো ক্লজ নয়, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আনোয়ার জাম্পড ওভার দ্য ওয়াল, ওয়ালের উপর জাম্প করলো। ওভারটা হচ্ছে প্রিপজিশন, কারণ এর উপরে নাউন ফ্রেজ আছে, আনটিল প্রিপজিশন এর পরে নাউন আছে এই জন্য। আচ্ছা, উপরে যে প্রিপজিশন গুলোর কথা এখানে বলা হয়েছে এগুলো কখনো কখনো বাক্যে প্রিপজিশন হিসেবে যেমন ব্যবহৃত হয় তেমন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যদি এগুলোর পরে অবজেক্ট না থাকে বা নাউন নাউন ফ্রেজ বা প্রোনাউন যদি না থাকে তখন এগুলো অ্যাডভার্ব হবে। আমরা কিছু উদাহরণ দেখি। দ্য রিভার হ্যাজ নো ব্রিজ, উই হ্যাভ টু সুইম অ্যাক্রস। সুইম অ্যাক্রস, অ্যাক্রস এর পরে কোনো অবজেক্ট নাই, নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ নাই, তার মানে হচ্ছে অ্যাক্রস হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাক্রস এর অবজেক্ট না থাকায় এটি অ্যাডভার্ব। দ্য ক্যাট রান অ্যাক্রস দ্য ডাইনিং টেবিল, অ্যাক্রস এর পরে ডাইনিং টেবিল রয়েছে অবজেক্ট, কাজে অ্যাক্রস হচ্ছে প্রিপজিশন। দ্য প্রিপজিশন স্ট্যান্ডস বিফোর, প্রিপজিশন বসে নাউন প্রোনাউনের পূর্বে। এখানে খ সঠিক, আবার ঘও সঠিক। তার অর্থ হচ্ছে খ এবং ঘ দুটোই সঠিক। দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড, ওভারটা হচ্ছে প্রিপজিশন, কারণ আওয়ার হেড হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট রয়েছে। হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটল, অ্যাবাউট হচ্ছে প্রিপজিশন, কারণ হচ্ছে দ্য ব্যাটল প্রিপজিশনের অবজেক্ট রয়েছে এই জন্য। এ ফেয়ার লিটল গার্ল সেট আন্ডার এ ট্রি, আন্ডার হলো প্রিপজিশন, কারণ এ ট্রি হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট রয়েছে। পার্টিসিপাল প্রিপজিশন, অনেক সময় আমরা আমরা যে কমন যে প্রিপজিশনটা দেখলাম এগুলো আমরা জানি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় যদি এগুলোর অবজেক্ট থাকে, প্রিপজিশন না থাকলে অ্যাডভার্ব। কিন্তু এগুলোর বাইরেও অনেক প্রিপজিশন আছে, অনেক শব্দ প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে যে শব্দগুলোর শেষে আইএনজি, ইডি, ইএনটি থাকে, এগুলোকে বলা হয় পার্টিসিপাল প্রিপজিশন। শব্দের শেষে এই ফর্মগুলো থাকবে আর প্রিপজিশন হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে বলা হবে পার্টিসিপাল প্রিপজিশন। আমরা একটু দেখে নিই। কনসার্নিং, considering, during, accepting, excluding, flowing, notwithstanding, past, provided, regarding, etc. এই শব্দগুলোর পর নাউন ফ্রেজ প্রোনাউন থাকলে এগুলো হচ্ছে প্রিপজিশন। যেমন আমরা দেখি, she is interested in anything concerning house, concerning এর পরে নাউন আছে। এখানে he works one job during the day, এখানে ডিউরিংটা কি, ডিউরিং দ্য ডে ওয়ান জব, ডিউরিং এর পরে হচ্ছে নাউন ফ্রেজ আছে, ডিউরিং এর পর ডিউরিং হচ্ছে প্রিপজিশন। the dog kept following him, following এর পরে হচ্ছে অবজেক্ট হিম বসেছে, জন্য following প্রিপজিশন। all the neighbors were there including the new one, all the neighbors were there including the new one, new one হচ্ছে অবজেক্ট বা নাউন ফ্রেজ, ইনক্লুডিং হচ্ছে এজন্য প্রিপজিশন। the principal were asking questions regarding her behavior, রিগার্ডিংটা হচ্ছে প্রিপজিশন, কারণ হার বিহেভিয়ার অবজেক্ট।
রয়েছে বা প্রিপজিশনের পর নাউন ফ্রেজ বসেছে জন্য কনসিডারিং হিজ এজ, কনসিডারিং হিজ এজ হি ডিড এ গ্রেট জব, এটাকে অন্যভাবে লেখা যায় হি ডিড এ গ্রেট জব কনসিডারিং হিজ এজ। কনসিডারিংটা হচ্ছে প্রিপজিশন, পার্টিসিপাল প্রিপজিশন, কারণ এর পরে হচ্ছে নাউন ফ্রেজ রয়েছে। দ্য টিচার সাইড নো টকিং ডিউরিং ক্লাস, ক্লাস হচ্ছে নাউন, এর জন্য ডিউরিং হচ্ছে প্রিপজিশন। হি ইজ 20 past, ইট ইজ 20 past 6, পাস্ট হলো প্রিপজিশন, কারণ এর পর হচ্ছে নাউন রয়েছে। হি ডিসপাইজড মি, ইট ইজ নট উইথস্ট্যান্ডিং দ্য সিমিলার, উইথস্ট্যান্ডিং দ্য সিমিলার ভিউজ, সিমিলার ভিউজ সত্ত্বেও সে আমাকে ঘৃণা করে, অপছন্দ করে। ইট ইজ নট, নট উইথস্ট্যান্ডিং হলো প্রিপজিশন, কারণ এর পর নাউন ফ্রেজ আছে। আমরা এবার বিগত বছরের প্রশ্ন দেখি, এটা দেখি। There was a small reception following the wedding, এখানে ওয়েডিংটা কি, ফলোইংটা কি, ফলোইং এর পরে আছে নাউন ফ্রেজ দ্য ওয়েডিং, কাজে এটা প্রিপজিশন, পার্টিসিপাল প্রিপজিশন, ফলোইংটা আছে পার্টিসিপাল প্রিপজিশন। আমরা বইতে বিস্তারিত লিখে দিচ্ছি, আপনাদের কাছে বই যদি থাকে আপনারা দেখে নেবেন, অথবা বই না থাকলে আমাদের টেকনিক ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার যে বইটা আছে ওটা সংগ্রহ করে নেবেন। আমরা ক্লাস নিচ্ছি, আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন, তাছাড়া এগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, দেখবেন। সব মিলে আশা করি আপনাদের প্রস্তুতিতে অনেক সহায়তা করতে পারবো, সঙ্গেই থাকুন। 76 নম্বর প্রশ্নে বলা হয়েছে হি ডিড ফলোইং দ্য ইনসিডেন্ট, এখানে ফলোইংটা কি, ফলোইংটা হচ্ছে পার্টিসিপাল প্রিপজিশন, কারণ এখানে দ্য ইনসিডেন্ট হচ্ছে নাউন ফ্রেজ রয়েছে বা হচ্ছে প্রিপজিশনের পরে অবজেক্ট আছে। He called me if I have any problems regarding your work, regarding টা হচ্ছে প্রিপজিশন, কারণ এখানে প্রিপজিশনের অবজেক্ট রয়েছে your work. In which of the following sentence is the word past used as a preposition? প্রিপজিশন হিসেবে পাস্ট কোথায় ব্যবহৃত হয়েছে আমরা একটু দেখি। রাইটিং লেটার্স ইজ এ থিং অফ দ্য পাস্ট, এই যে ডিটারমিনার বা আর্টিকেলের পরে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। অপশন ক তে পাস্ট হচ্ছে নাউন, কারণ আর্টিকেলের পরে বসেছে। অপশন খ তে পাস্ট হলো নাউন, এখানে আর্টিকেল প্লাস প্রিপজিশনের মাঝে নাউন বসে, কাজেই এই পাস্ট হলো নাউন। অপশন গ তে দেখুন রান পাস্ট, রান হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে পাস্ট বসে ভার্বকে মডিফাই করে, সেই জন্য হচ্ছে রান, এই পাস্ট হচ্ছে অ্যাডভার্ব, কারণ ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে পাস্টে বসেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। Tanya was a wonderful singer, but she she has passed her prime. এখানে পাস্টের পরে পাস্টের পরে হচ্ছে হার প্রাইম রয়েছে, মানে এটা প্রিপজিশন, কারণ প্রিপজিশনের পরে হচ্ছে অবজেক্ট থাকে প্রিপজিশনের। এই হার প্রাইম হচ্ছে এই পাস্ট প্রিপজিশনের অবজেক্ট বা হচ্ছে নাউন ফ্রেজ, কাজে পাস্ট হলো প্রিপজিশন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ, এখানে সঠিক উত্তর ঘ। এখানে বিস্তারিত লেখা আছে, বই দিয়ে আপনারা বাদ বাকি পড়বেন। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, দ্য ওয়ার্ড ডাউন কি, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এই বাক্যটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, নর্মাল অর্ডারে যদি লিখি সেন্টেন্সের, দ্য টাইটানিক ডাউন ওয়েন্ট ডাউন, টাইটানিক জাহাজটা ডুবে গেল। আর ইনভার্সন করলে এটা হয়, মানে হচ্ছে সেক্ষেত্রে অ্যাডভার্বটা আগে বসে গেছে, পরের অংশ অ্যাডভার্বটা আগে বসে গেছে, টাইটানিক জাহাজটি ডুবেই গেল। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, টাইটানিক জাহাজটি ডুবে গেল, এটাকে নর্মাল অর্ডারে লিখলে হয় দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। গো ডাউন, গো ডাউন, ডাউন মানে নিচে চলে যাওয়া, মানে ডুবে যাওয়া। গো ডাউন, এই ডাউনটা হচ্ছে এই পয়েন্ট ভার্বকে মডিফাই করছে, কাজে ডাউন হলো অ্যাডভার্ব। আবার অন্যভাবে আমরা বুঝতে পারি, যখন এই ডাউনের যদি পরে যদি নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকতো তাহলে ডাউন প্রিপজিশন হতো, যেহেতু কিছুই নাই তার মানে ডাউন হলো অ্যাডভার্ব। Which of the following is in the sentence, which of the which parts of speech is in the sentence please come in, এখানে ইনটা কি, ইনের পরে দেখুন এখানে কোনো অবজেক্ট ফর্ম নাই, ইনের পরে কোনো নাউন নাই, নাউন ফ্রেজ নাই, তারপর হচ্ছে নাউনের কোনো অবজেক্ট নাই, অর্থাৎ নাউন হচ্ছে প্রিপজিশন, সরি অ্যাডভার্ব। নাউন, এই যে শব্দগুলো এগুলোর পরে যদি কোনো নাউন প্রোনাউন বা যদি নাউন ফ্রেজ যদি না থাকে তাহলে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে সেম, এটার পরে কিছু নাই তার মানে এটা অ্যাডভার্ব, এখানেও ইনের পরে আর কিছু নাই, অবজেক্ট ফর্ম নাই, তার মানে হচ্ছে অ্যাডভার্ব। ডিটাচড প্রিপজিশন, সরি ডিসগাইজড প্রিপজিশন, এটা এক প্রকার প্রিপজিশন, ডিসগাইজড প্রিপজিশন।
যে প্রিপোজিশন বাক্যে অনুক্ত থাকে তাকে ডিসগাইজ প্রিপোজিশন বসে। অনেক সময় কিছু প্রিপোজিশন বাক্যে অনুক্ত থাকতে পারে, আবার অনেক সময় যে অন, অফ, অ্যাট এদের পরিবর্তে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকতে পারে, এ ও, এগুলোকে বলা হবে ডিসগাইজড প্রিপোজিশন। আমরা কিছু উদাহরণ দেখি। ডায়ানা ভিজিটস হার গ্র্যান্ডমাদার্স গ্রেভ ওয়ান্স এ উইক। এখানে ওয়ান্স ইন এ উইক আছে, এখানে ইন বসানোর আসলে প্রয়োজন নাই, ইন বসানোর এখানে দরকার নাই, এটা ডিসগাইজড প্রিপোজিশন, এখানে ইমপ্লাইড আছে, অনুক্ত আছে। হি গেটস আপ এট 6 o'clock, এই ওটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে অফ এর পরিবর্তে। একটা পরীক্ষার প্রশ্ন দেখি, এটা হচ্ছে হি ওয়েন্ট এ হান্টিং। দেখুন এই গো বা এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এরপর সরাসরি হান্টিং বসানো যাবে না, অবশ্যই এখানে একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অন। হি ওয়েন্ট অন এ হান্টিং, অন এর পরিবর্তে অনকে ডিসগাইজ করে বা সংক্ষেপে এ দিয়ে লেখা হয়েছে, তো বুঝে নিতে হবে গো হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এই গো এর পর সরাসরি অবজেক্ট বসানো যাবে না, কাজে এখানে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে অন। ডিটেইলস প্রিপোজিশন, এত সময় আমরা দেখেছি প্রিপোজিশন সবসময় নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউনের আগে বসে, কিন্তু ডিটেইলস প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা বাক্যের শেষে বসে। দেখুন এখানে বাক্যের শেষে প্রিপোজিশন, বাক্যের শেষে অ্যাবাউট প্রিপোজিশন, বাক্যের শেষে প্রিপোজিশন। আমরা যদি এই প্রিপোজিশন গুলোর পর প্রিপোজিশনের অবজেক্ট খুঁজি বা প্রোনাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ খুঁজি, তাহলে কিন্তু আমরা পাবো না। এটা হচ্ছে এই প্রিপোজিশন গুলোর সম্পর্ক রয়েছে এই প্রথমে বসা ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ যে অ্যাডভার্ব, এইগুলোর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, কিন্তু ডিটেইলস করে লেখা আছে, মানে বিচ্ছিন্ন করে লেখা হয়েছে। যদি সেন্টেন্সটা একটু ঘুরিয়ে লেখি, ফ্রম হোয়ার আর ইউ কামিং, ফ্রম হোয়ার আর ইউ কামিং, এভাবে সেন্টেন্সটা লিখলেও হয়, কিন্তু এই সেন্টেন্সটাকে এই অপটাকে বাক্যের শেষে বসালেও বাক্যটি সঠিক হবে, যেমনটা করা হয়েছে। হোয়াট আর টকিং অ্যাবাউট, অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, হোয়াট আর ইউ, ইউ এখানে নাই, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি, অ্যাবাউট হোয়াট, হোয়াট অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, কি সম্পর্কে কথা বলছে এভাবে লিখলেও হয়। সেক্ষেত্রে এখানে বোঝার জিনিস হচ্ছে এটা ডিটেইলস প্রিপোজিশন, এর পরে যদি অবজেক্ট নাও থাকে তাহলে একটা প্রিপোজিশন, কারণ এটার সাথে সম্পর্ক রয়েছে আমাদের রিলেটিভ প্রোনাউনের, ইন্টারগেটিভ প্রোনাউনের বা হচ্ছে অ্যাডভার্বের, এগুলো সম্পর্ক রয়েছে। প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বে বসে, কিন্তু এই একটা ফর্মই হচ্ছে ডিটেইলস প্রিপোজিশন, এটা হচ্ছে বাক্যের শেষে বসে, এটার সাথে সম্পর্ক প্রথমাংশের। কনজাংশন, যখন এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো নর্মালি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, এগুলো কনজাংশন হিসেবে তখনই আমরা এগুলোকে কনজাংশন বলবো যখন এগুলোর উপর ক্লজ থাকবে। যেমন দেখুন এখানে আনটিল, আগে একটা প্রশ্নে আমি দেখিয়েছি আনটিল হচ্ছে আনটিল মানডে, একটু দেখে নেবেন পিছনে গেলে দেখতে পাবেন। আনটিল মানডে, আনটিলের পরে অনলি একটা সিঙ্গেল নাউন রয়েছে, সেটা হচ্ছে মানডে হচ্ছে প্রিপোজিশন, আনটিল প্রিপোজিশন, সেক্ষেত্রে এখানে ক্লজ রয়েছে, কাজে আনটিল হচ্ছে কনজাংশন। এই আনটিলের পরে হচ্ছে নাউন ফ্রেজ রয়েছে, কাজে এই আনটিল হচ্ছে প্রিপোজিশন। উদাহরণ দো, দো এর পর রয়েছে হি ইজ রিচ, ক্লজ, কাজে এটা কনজাংশন। হুইচ বার্ড ইজ এ প্রিপোজিশন, কোন বার্ডটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা দেখি। প্রিপোজিশন সাধারণত কনজাংশন, সরি, বার্ড সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু বার্ডের অর্থ যদি হয় ব্যতীত, তাহলে বার্ডটা হচ্ছে প্রিপোজিশন। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট, প্রথম বাক্য হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বার্ড ব্যবহৃত হয়েছে, ইট ইজ বাট রাইট, ইট ইজ রাইট, ধরলাম এখানে বাট নাই, ইট ইজ রাইট, এখানে বি বা লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে রাইট অ্যাডজেক্টিভ বসেছে, আর অ্যাডজেক্টিভের পূর্বে বার্ড বসে অ্যাডজেক্ট কে মডিফাই করছে, তার মানে এই বার্ড হচ্ছে অ্যাডভার্ব। 2 নম্বর অপশনে দেখি, খতে দেখি, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, বসা এবং অপেক্ষা করা ছাড়া, বসা এবং অপেক্ষা করা ব্যতীত আমাদের আর কিছু করার নেই, সেক্ষেত্রে ব্যতীত অর্থ প্রকাশ করছে, কাজে বাট হলো এখানে প্রিপোজিশন। উই ট্রাইড বাট ডিড নট সাকসিড, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, বাট এর পরে ক্লজ বসেছে, বাট হচ্ছে কনজাংশন। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এখানে বাট এর পরে ফাইনাইট ভার্ব রয়েছে, কাজে বাট হচ্ছে ঘতে কনজাংশন। ব্যতীত অর্থে বাট ব্যবহৃত হয়েছে খতে, খতে এই খ হচ্ছে প্রিপোজিশন, খ এর বাট হচ্ছে প্রিপোজিশন।
বিস্তারিত লিখে দিয়েছে, আপনারা বইতে একটু পড়ে নেবেন। দ্য প্রবলেম ইজ নাথিং বাট ইজি। প্রবলেমটা হচ্ছে সহজ ছাড়া সবকিছুই, তার মানে এখানে ব্যতীত বা ছাড়া অর্থে প্রকাশ করে, বাট হচ্ছে প্রিপজিশন। আফটার এ হোয়াইল, এই প্রশ্নটাতে বইতে একটু ভুল আছে, অপশন অ্যাডভার্ব করা ছিল। আপনারা যাদের কাছে বই আছে তারা ঠিক করে নেবেন। আমরা কিউআর কোডে বেশ কিছু প্রশ্নের সমাধান দিয়ে দিচ্ছি, ওখান থেকেও দেখে নিতে পারেন। বইতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলেই পাবেন। এই বাট, সরি আফটার, আফটার এ হোয়াইল, এ হোয়াইল মানে কিছু সময়, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এ হোয়াইল হচ্ছে নাউন ফ্রেজ বা হোয়াইল হচ্ছে নাউন। সেক্ষেত্রে আফটার এর পর নাউন ফ্রেজ আছে, তার মানে আফটার হচ্ছে প্রিপজিশন। খেয়াল রাখতে হবে আফটার বাক্যে আহ, এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর যদি ক্লজ থাকতো তাহলে আমরা কনজাংশন বলতাম এটা। আবার আফটার এর পরে যদি কিছু না থাকে সেক্ষেত্রে আফটার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা উদাহরণ দেখি, এটা দেখি। আই ওয়েন্ট ফর এ সুইম আফটার ব্রেকফাস্ট, আফটার পর নাউন আছে আর এটা হচ্ছে প্রিপজিশন। আফটার পর ক্লজ, আফটার, এটা দেখুন, আফটার ইউ লেফট, আফটার ইউ লেফট, ইউ লেফট সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, তার মানে হচ্ছে আফটার কনজাংশন। After noun phrase, after adverb, he died on 3rd June and buried day after. Day after, after এর পরে কিছুই নাই, আর তার মানে হচ্ছে আফটারটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইন্টারজেকশন, যে সব শব্দ মনের আকস্মিক আবেগ অনুভূতি প্রকাশ করে তাদেরকে ইন্টারজেকশন বলা হয়। এই কমন শব্দগুলো একটু খেয়াল রাখবেন। ওহ, এলাস, হুরে, ওহ, ব্রেভ, হ্যালো, শেম, এগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে, সরি ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়। এগুলো বাক্যের প্রথমে বসবে, তাহলে ইন্টারজেকশন হবে। তো এলাস, সরি হুরে, হুরে প্রথমেই রয়েছে, তারপরে এটা এক্সক্লেমেটরি সাইন রয়েছে, তার মানে হুরে হচ্ছে ইন্টারজেকশন। হুইচ অফ দ্য ফলোইং sentences has an intersection in it, এখানে কোনটাতে ইন্টারসেকশন আছে? there is no there is no what I meant, এখানে নাই। তারপর do you know where the playful penguins live, নাই interrogative sentence। he studied hard yet he could not, এখানেও নাই, এখানে এটা হচ্ছে conjunction। well it's time to say goodbye, আচ্ছা এটাই সময় বিদায় বলার। এই ওয়েল শব্দটা একটু লক্ষ্য রাখবেন। ওয়েল শব্দটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা নিচের এই রুলটা দেখি। ওয়েল শব্দটি বাক্যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন তিন ভাবে ব্যবহৃত হতে পারে। দা প্ল্যান ওয়ার্কড ওয়েল, প্ল্যানটি ভালো কাজ করেছিল, প্ল্যানটি কাজ করেছিল বা কেমন কাজ করেছিল, ভালো কাজ করেছিল। এই প্রিন্সিপাল ভার্বকে মডিফাই করছে, কাজেই এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। আই ডোন্ট ফিল ভেরি ওয়েল, আমি ভালো অনুভব করছি না, করি না, আমি করছি না। আই ডোন্ট ফিল ভেরি ওয়েল, আমি ভালো অনুভব করি না বা করছি না। এখানে ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি অ্যাডভার্ব বসে না, অ্যাডজেক্টিভ বসে, কাজে ওয়েল এখানে অ্যাডজেক্টিভ। ওয়েল উই উড বেটার গেট গেট গোয়িং, ওয়েল উই উড গেট বেটার, উই হ্যাড বেটার গেট গোয়িং। এখানে ওয়েলটা হচ্ছে, ওয়েল হচ্ছে ইন্টারসেকশন, কারণ আচ্ছা আমাদের বরং যাওয়াই ভালো, উই গেট গোয়িং, আমরা বরং যাই। এই যে বাক্যের প্রথমে বসবে, প্রথমে বসে হচ্ছে ফাইনাল স্টেটমেন্ট, মানে কারোর সঙ্গে বিদায় নেওয়া বোঝাচ্ছে, সেক্ষেত্রে ওয়েল ইন্টারজেকশন, একটু লক্ষ্য রাখবেন। আগের দিন একটা প্রশ্ন নিয়ে একটু কনফিউশন ছিল, আজ আরেকটু বিস্তারিত বলে দিই। হোম, হোম শব্দটা খুবই কনফিউজিং। হোম শব্দটা কখনো বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে হোম, অ্যাট হোম, ফ্রেজ, হোম ডেলিভারি, হোম হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে আমাদের মূল লক্ষ্য রাখতে হবে হোম কখন নাউন হিসেবে ব্যবহৃত হয়, কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হোম দ্বারা যখন লোকেশন বোঝাবে তখন হোম হচ্ছে নাউন। আই বট এ হোম, আমি একটি বাড়ি কিনলাম। আই বট এ হোম, বা বসবাসের স্থান কিনলাম, আই বট এ হোম। আর যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন এটা কাউন্টেবল হলে পারে, এ বসতে পারে, আর্টিকেল বসতে পারে, আবার এর পূর্বে হচ্ছে ডিটারমিনার বসতে পারে। আনকাউন্টেবল হলে এখানে আর্টিকেল বসানোর প্রয়োজন হয় না, আনকাউন্টেবল। এগুলো দ্বারা স্থান বোঝাবে। মূল কথা হচ্ছে যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে হোম, হোম দ্বারা স্থান বোঝাবে। আই বট এ হোম, আমি একটি বাড়ি কিনলাম। আই ওয়ান্ট টু বাই হোম, আমি একটু বাড়ি কিনতে চাই। আই ওয়ান্ট টু হিজ হোম, আমি তার বাড়িতে গিয়েছিলাম। আই ওয়ান্ট টু হিজ হোম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, বাড়ি বোঝাতে। হি লেফট হোম এট 16, এখানে হোম অর্থ হচ্ছে ফ্যামিলি। সে তার 16 বছর বয়সে সে তার ফ্যামিলি ত্যাগ করেছিল। হি লেফট হোম এট 16, 16 বছর বয়সে সে
তার পরিবার ত্যাগ করেছিল, এখানে পরিবার হচ্ছে নাউন। লাস্ট নাইট উই স্টেড অ্যাট হোম অ্যান্ড ওয়াচ টিভি। লাস্ট গত রাতে আমরা উই স্টেড অ্যাট হোম, আমরা বাড়িতে ছিলাম এবং টিভি দেখেছিলাম। উই স্টেড অ্যাট হোম, কোন স্থানে থাকা, অ্যাট হোম নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাট। আবার অ্যাট হোম মানে আরামদায়ক বা আরাম ফ্রেজ হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এখানে নাউন, এই হোম হচ্ছে নাউন, এটা বাড়ি বোঝাচ্ছে, আমরা বাড়িতে স্টে করলাম। আবার হোম শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে পার্থক্য হচ্ছে যখন হোম অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, হোম দ্বারা ডিরেকশন বোঝাবে, ডিরেকশন বা গতি বোঝাবে, আর ভার্ব অফ মুভমেন্টের সঙ্গে এগুলো ব্যবহৃত হয়। ভার্ব অফ মুভমেন্ট এগুলো খেয়াল রাখতে হবে। গো, কাম, অ্যারাইভ, গেট, এখানে গেট অর্থ হচ্ছে পৌঁছানো, ট্রাভেল, এই শব্দগুলোর সঙ্গে যখন হোম ব্যবহৃত হবে, ভার্ব অফ ডিরেকশন বোঝাবে, স্থান বোঝাবে না, ডিরেকশন বোঝাবে। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, পয়েন্ট গোর সঙ্গে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এখানে প্রিপোজিশন বসানো যাবে না হোমের আগে। আই ওয়েন্ট টু হোম, এটা করা যাবে না, এটা করলে এই টুর কারণে বাক্যটি ভুল হয়ে যাবে। আই ওয়েন্ট টু হোম। হি অ্যারাইভড হোম, অ্যারাইভড ইন হোম এটা লেখা যাবে না, হি অ্যারাইভড ইন হোম এরকম লেখা যাবে না। এখানে প্রিপোজিশন হোম হচ্ছে অ্যাডভার্ব, অ্যারাইভড হচ্ছে ভার্ব অফ মুভমেন্টের সঙ্গে ব্যবহৃত হচ্ছে, এটা দ্বারা হোয়ার বোঝায়। আই অ্যারাইভড হোয়ার এর উত্তর দিলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি প্রশ্নে হোয়ার এর উত্তর পাই, অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার, হোম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার প্রশ্নের উত্তর দেয়, সেক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসবে না হোমের আগে। আই উইশ আই হ্যাড কাম হোম, আমি যদি কাম হোম বাড়ি আসতে পারতাম, অসম্ভব কল্পনা বোঝাচ্ছে, কল্পনা। আই উইশ আই হ্যাড কাম হোম, আমি যদি বাড়ি আসতে পারতাম, কামের সঙ্গে হোম বসেছে, এখানে কোনো প্রিপোজিশন বসানো যাবে না। হোয়াট টাইম ডিড ইউ গেট হোম, হোয়াট টাইম ডিড ইউ গেট হোম, কখন তুমি বাড়ি পৌঁছেছিলে, হোয়াট টাইম ডিড ইউ গেট হোম, এটা এখানে দুটা প্রশ্ন দিয়ে দিয়েছি, দুটা রং হতে পারে কিভাবে আর রাইট হতে পারে কিভাবে দেখুন। ইউ গো ব্যাক টু হোম, এখানে টু বসানো যাবে না হোমের আগে, গোর সঙ্গে হোম আছে, এখানে ব্যাক অতিরিক্ত বসেছে, তারপরে টু বসানো যাবে না। আবার কাম ব্যাক টু হোম, এখানে টু বসানো যাবে না, নিচের সেন্টেন্সটা ঠিক করে দিয়েছি। ইউ গো ব্যাক হোম আর কাম ব্যাক হোম, এখানে টু বসবে না অবশ্যই, লক্ষ্য রাখবেন, খুব গুরুত্বপূর্ণ এগুলো। দুটা পরীক্ষার প্রশ্ন দেখি। কাম অন, ইটস টাইম টু গো হোম, ওর সঙ্গে হোম থাকলে এটা অ্যাডভার্ব। হি ওয়েন্ট হোম, ওয়েন্ট এর সঙ্গে বা গোর সঙ্গে হোম আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ। ভিডিওটি দেখবেন,